ভাবো তো বন্ধুরা, যদি এক অবসরপ্রাপ্ত গুপ্তচর যে এখন নিছকই একজন মৌমাছি পালনকারী হঠাৎ এক ভয়ঙ্কর মাফিয়া গ্যাংয়ের মুখোমুখি হয়ে যায়, তাহলে কি হতে পারে? আজ আমরা দেখব ক্লের রুদ্ধশ্বাস লড়াই, যেখানে প্রতারণা, প্রতিশোধ আর ন্যায় বিচারের জন্য তার ভয়ঙ্কর যাত্রা শুরু হবে। শেষ পর্যন্ত কি সে নিরীহ মানুষের বিচার এনে দিতে পারবে, নাকি নিজেই মৃত্যুর ফাঁদে আটকে যাবে? চলো শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুটা হয় ক্লে নামের এক মানুষকে দিয়ে, যে একসময় দ্য বি হাইভ নামের এক গুপ্ত স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য ছিল। এই গুপ্ত দলটি আমেরিকান সরকারের জন্য এমন সব বিশেষ কেসে কাজ করত যার খবর সাধারণ ডিপার্টমেন্টগুলো জানত না। যাই হোক, যখন ক্লে বি হাইভ গ্রুপটা ছাড়ল, তখন সে সত্যি সত্যি একজন মৌমাছি পালক, বি কিপার হয়ে এক সাধারণ জীবন বেছে নিল। সে মিসেস পার্কার নামের এক বৃদ্ধার গ্যারেজ ভাড়া নিল এবং সেখানেই মৌমাছি পালন করে মধু বের করার কাজ শুরু করল। মিসেস পার্কার একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ছিলেন, যিনি একা থাকতেন এবং এখন তিনি এক দাতব্য সংস্থার জন্য কাজ করতেন, যা অভাবী মহিলা ও শিশুদের সাহায্য করত। তিনি ক্লেকে তার গ্যারেজ ভাড়া দিয়ে খুবই খুশি ছিলেন, কারণ ক্লে একজন খুব ভালো মনের মানুষ ছিল। একদিন কাজ শেষে মিসেস পার্কার ক্লেকে রাতের খাবারের জন্য ডাকলেন। এরপর যখন তিনি নিজের ল্যাপটপে কাজ করছিলেন, তখন হঠাৎ করে তার কাছে একটি ভাইরাস নোটিফিকেশন এলো। তাতে বলা ছিল যে তার হার্ড ড্রাইভে ভাইরাস ঢুকে গেছে। সেখানে একটি ফোন নম্বরও ছিল, যেখানে ফোন করে তিনি নিজের ডেটা গায়েব হওয়া থেকে বাঁচাতে পারেন। মিসেস পার্কার আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করলেন, আর সেই ফোনটা সরাসরি এক সাইবার অপরাধী দলের কাছে গেল। এই দুর্বৃত্তরা অ্যান্টিভাইরাস কোম্পানির ছদ্মবেশে সহজ সরল মানুষের পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিত। যাই হোক, যেই না মিসেস পার্কার ফোন করলেন, অমনি হ্যাকারদের দল তার কম্পিউটার হ্যাক করে নিল এবং এখন তারা সহজেই তার সব ব্যাংক ডিটেলস দেখতে পাচ্ছিল। এদিকে মিসেস পার্কারের ভাইরাস এবং ডেটা গায়েব হওয়া নিয়ে তেমন কোনো ধারণা ছিল না, তাই তিনি ম্যানেজার পার্নেটের সঙ্গে এটা ঠিক করা নিয়ে কথা বলছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার ল্যাপটপে নিজে থেকেই উইন্ডোজ কিভাবে খুলছে। কার্নেট তাকে বোঝালো যে এটা সব কোম্পানির ভাইরাস সরানোর পদ্ধতির অংশ। এরপর কার্নেট মিসেস পার্কারের কাছে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইল। আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে পারেন? আর মিসেস পার্কার তাকে তথ্য দিয়েও দিলেন। তো কার্নেট কোম্পানির তরফ থেকে তার অ্যাকাউন্টে $500 পাঠিয়ে দিল, যা দেখে মিসেস পার্কার বেশ অবাক হলেন। $500? ওফ, এটা দেখে তো যে কোনো মানুষের চোখ কপালে উঠে যেত। কিন্তু তখনই কার্নেট তাকে বলল যে সে ভুল করে $500 জায়গায় $500,000 পাঠিয়ে দিয়েছে। এখন সে মিসেস পার্কারকে বাকি টাকাটা ফেরত দিতে বলল। তিনি আর বেশি কিছু না ভেবে নিজের পাসওয়ার্ড দিয়ে বাকি টাকাটা কার্নেটকে ফেরত দিয়ে দিলেন। কিন্তু এটা করা মাত্রই মুহূর্তের মধ্যে তার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেল। অবশেষে কার্নেট এবং তার দলের মিশন সফল হলো। 7 কোটি। এদিকে এই সব কিছু দেখে মিসেস পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ শুধু তার জমানো টাকাই গায়েব হয়ে যায়নি, বরং তার দাতব্য সংস্থারও সব টাকা উড়ে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না যে এখন তার কি করা উচিত। অন্যদিকে ক্লে মৌমাছিদের মধু বের করে একটা কাঁচের জারে রাখল, যাতে সে এটা মিসেস পার্কারকে উপহার দিতে পারে। কিন্তু রাতে যখন সে রাতের খাবারের জন্য তাদের বাড়িতে পৌঁছালো, তখন সে বুঝতে পারল যে এখানে কিছু একটা খারাপ ঘটেছে। সে খুব সাবধানে এগোলো, এরপর রান্নাঘর থেকে একটা ছুরি তুলে নিল। আর যেই সে বসার ঘরে পৌঁছালো, তখন সে এক খুব ভয়ঙ্কর দৃশ্য দেখল। মিসেস পার্কার মারা গেছেন এবং তার চেয়ারের পাশে একটা বন্দুক পড়ে আছে। সেই মুহূর্তেই হঠাৎ ভেরোনা নামের এক FBI এজেন্ট সেখানে এসে হাজির হলো, আর সে ক্লেয়ের দিকে বন্দুক তাক করে ধরল। হাত ওপরে তোলো। এখন ভেরোনার সন্দেহ ছিল যে মিসেস পার্কারের মৃত্যুর পেছনে ক্লেয়ের হাত আছে। আর সবথেকে বড় ব্যাপার হলো, মিসেস পার্কার ছিলেন ভেরোনার মা। ভেরোনা দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশ ডাকল এবং মিসেস পার্কারের বাড়িটা ভালোভাবে তল্লাশি করল। এরপর পুলিশরা ক্লেইকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে গেল। এদিকে ভেরোনা তার মাকে হারানোর শোকের পরেও এই ঘটনার গভীর পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজে বাড়িটা তল্লাশি করছিল, তো সে দেখল যে তার মায়ের পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আর ভেরোনা বুঝতে পারল যে তার মা সাইবার অপরাধীদের ফাঁদে পড়েছিলেন। এখন এটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে মিসেস পার্কারের মৃত্যু কোনো খুন ছিল না, কারণ তিনি নিজের এবং দাতব্য সংস্থার সব টাকা হারানোর কষ্ট সহ্য করতে পারলেন না। অবশেষে পুলিশ ক্লেইকে ছেড়ে দিল, আর পরের দিন যখন সে তার বাড়িতে পৌঁছালো, তখন ভেরোনা তার সঙ্গে দেখা করতে গেল। সে তার মায়ের মৃত্যুর জন্য ক্লেইকে দায়ী করার জন্য তার কাছে ক্ষমা চাইতে এসেছিল। এরপর সে ক্লেইকে সাইবার অপরাধী দলটার ব্যাপারে বলল, যারা অ্যান্টিভাইরাস কোম্পানির ছদ্মবেশে নিরীহ মানুষের সুযোগ নিচ্ছিল। ভেরোনা বলল যে এই গ্যাংটা অনেক বছর ধরে এফবিআইকে বোকা বানিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর এখনও পর্যন্ত এফবিআই তাদের কোনো খোঁজ পায়নি।
এখন যখন ক্লে এই ব্যাপারটা জানতে পারল, তখন সে সঙ্গে সঙ্গে বি কিপার্সের সঙ্গে কথা বলল এবং তাদের এই গ্যাংটাকে ধরার দায়িত্ব দিল। সে এটা ঠিক করে নিল যে সে যে কোনো মূল্যেই মিসেস পার্কারের জন্য বিচার এনেই ছাড়বে। এখন খুব তাড়াতাড়ি বি কিপার্স তাদের কাজে লেগে গেল এবং এদিক ওদিক থেকে সব তথ্য জোগাড় করে এই গ্যাংটার ওপর গবেষণা করা শুরু করলো। আর এর কিছু সময় পরেই তারা কার্নেটের এই প্রতারক কোম্পানির তথ্য বের করে ক্লেইকে দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে ক্লে পেট্রোল ভরা দুটো ক্যান নিয়ে কার্নেটের কোম্পানি ইউডিজি হেডকোয়ার্টার্সে এসে পৌঁছেছে। সে খুব সহজে সিকিউরিটি গার্ডদের নিজের রাস্তা থেকে সরিয়ে দিল এবং সোজা কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছালো। সেখানে সে কিছু মানুষের থেকে জিজ্ঞাসাবাদ করল এবং এরপর একজন মানুষকে খুব খারাপভাবে মারতে শুরু করলো, মুষ্টির পর মুষ্টি। অবশেষে সে সবাইকে সতর্ক করল যে আজ থেকে তাদের মধ্যে কেউ মিসেস পার্কারের মতো কোনো মানুষের টাকা লুট করবে না। যদি তারা এটা করে তাহলে তাদের জন্য এটা ভালো হবে না। এরপর সে সবাইকে ঘর থেকে বাইরে চলে যেতে বলল এবং নিজে সব কম্পিউটারে পেট্রোল ছিটাতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই কার্নেট এবং তার দুর্বৃত্তরা ক্লের ওপর হামলা করার জন্য পৌঁছালো। তো সে খুব সহজেই সবাইকে মাটি ধরিয়ে দিল। এরপর সে সেখানে একটা বোমা লাগালো এবং কার্নেটকে বলল যে যদি তার জীবন প্রিয় হয় তাহলে এখান থেকে বাইরে চলে যাক। কিছুক্ষণের মধ্যেই কোনো একটা ফোনের ঘণ্টা বাজলো, ট্রন ট্রন, আর হঠাৎ করে সেখানে এত জোরদার বিস্ফোরণ হলো যে তাদের পুরো অফিস মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। এখন সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কার্নেট সঙ্গে সঙ্গে তার বস ড্যান ফোর্থকে খবর দিল। সে বলল যে বি কিপার নামের এক মানুষ তাদের সিকিউরিটি গার্ডদের মেরেছে এবং পুরো হেডকোয়ার্টার্সে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এখন এটা শোনা মাত্রই ড্যান ফোর্থ রাগে জ্বলে উঠল এবং সে কার্নেটকে কিছু দুর্বৃত্ত ডেকে ক্লেকে শেষ করে ফেলার আদেশ দিল। অন্যদিকে ভেরোনাও ইউডিজি হেডকোয়ার্টার্সে বিস্ফোরণ হওয়ার খবর পেল। তো এটা শুনে সে মনে মনে কিছুটা শান্তি পেল। এর পরের দিন যখন ক্লে তার মৌমাছির খামারে কাজ করছিল, তখন কার্নেট এবং তার দুর্বৃত্তরা ক্লের বাড়ির ঠিকানা খুঁজে বের করল। যেই ক্লে তার খামার থেকে বেরোলো, অমনি কার্নেট এবং তার দুর্বৃত্তরা ক্লের খামারের সব মৌচাক নষ্ট করে দিল। এরপর তারা ক্লের পিছু নিল। কিন্তু সত্যিটা হলো যে ক্লে তাদের উদ্দেশ্য সম্পর্কে আগেই জানত এবং সে তাদের মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি ছিল। যেই দুর্বৃত্তরা ক্লের বাড়িতে পৌঁছালো, তখন তারা ক্লের ওপর হঠাৎ হামলা করল। কিন্তু ক্লেও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না ভাই সাব। সে পুরো শক্তি দিয়ে তাদের মোকাবিলা করল এবং সব দুর্বৃত্তদের মৃত্যুর মুখে ঠেলে দিল। এরপর ক্লে ইচ্ছে করে কার্নেটের জীবন বাঁচিয়ে দিল এবং শুধু তার আঙুলগুলো কেটে তাকে জীবিত ছেড়ে দিল। সুযোগ পাওয়া মাত্রই কার্নেট সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এই সময় ভেরোনা ইউডিজির এক মানুষের থেকে জিজ্ঞাসাবাদ করছিল। তো সে তার মায়ের বাড়িতে আগুন লাগার খবর পেল। সে সব কিছু ছেড়ে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে পৌঁছালো, যেখানে গিয়ে সে জানতে পারল যে ক্লের গ্যারেজটা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এখন এফবিআই অফিসারকে সেখানে পাওয়া মৃতদেহগুলোর মধ্যে থেকে একটা ইউডিজি কোম্পানির আইডি কার্ড পাওয়া গেল। এটা দেখা মাত্রই ভেরোনা বুঝতে পারল যে ইউডিজি কোম্পানির কেসে ক্লেরই হাত ছিল। অন্যদিকে যখন কার্নেট নিজের জীবন বাঁচিয়ে পালালো, তখন সে সঙ্গে সঙ্গে ড্যান ফোর্থকে খবর দিল যে তারা ক্লেকে মারতে ব্যর্থ হয়েছে এবং ক্লে খুব নিষ্ঠুরভাবে তার আঙুলগুলো কেটে দিয়েছে। এখন এটা শোনা মাত্রই ড্যান ফোর্থ রাগে আগুন হয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে ক্লে কোনো সাধারণ মানুষ নয়। সেই সময় হঠাৎ করে ক্লে কার্নেটের সামনে এসে গেল এবং আর ওপর হামলা করল। ক্লে তাকে বেল্ট দিয়ে বেঁধে নিজের গাড়ির বাম্পারের সঙ্গে বাঁধল এবং গাড়িটা চালানো শুরু করল, যা কার্নেটকে নিয়ে সোজা জলের মধ্যে গিয়ে পড়ল। এদিকে এই সব কিছুর সময় ড্যান ফোর্থ তখনও ফোনে ছিল। তখন ক্লে কার্নেটের ফোনটা তুলে ড্যান ফোর্থকে বলল যে সে যেন তৈরি থাকে, কারণ খুব তাড়াতাড়ি সে হিসেব সমান করার জন্য তার কাছে পৌঁছাতে চলেছে। ওদিকে আমরা দেখলাম যে ভেরোনা এবং তার সঙ্গী ম্যাট ইউএসএ সরকারের ডেটাবেসে থেকে ক্লের আসল পরিচয় জানার চেষ্টা করছিল, কিন্তু অনেক সময় পরেও তাদের হাতে কিছু লাগলো না। তখন ভেরোনা হিসেব করল যে হয়তো সে কোনো গুপ্ত সরকারি সংস্থার অংশ ছিল, যেখানে তার বিশেষ প্রশিক্ষণ হয়েছে। সম্ভবত এই সংস্থাটার ব্যাপারে এফবিআইয়েরও কোনো ধারণা নেই। এর কিছু সময় পরেই ভেরোনা খবর পেল যে ইউডিজির ম্যানেজার কার্নেটের মৃতদেহ জলের মধ্যে ক্লের গাড়ির সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এখন এদিকে ড্যান ফোর্থ ওয়েলেস নামের এক মানুষের সঙ্গে দেখা করল, যে আগে সিআইএর সদস্য ছিল। আসলে ড্যান ফোর্থের মা জেসিকা ইউএসএর নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ওয়েলেস তার কথা মতো ড্যান ফোর্থের সুরক্ষা করছিল। এখন যখন ওয়েলেস
জানতে পারল যে বি কিপার নামের কোনো মানুষ ড্যানফোর্থের পিছনে লেগেছে, তখন সে সঙ্গে সঙ্গে তার কাজে লেগে গেল। সে সিআইএর ডিরেক্টর জেনেটকে ফোন করে ক্লের ব্যাপারে তথ্য বের করার দায়িত্ব দিল। তখন জেনেট তাকে বলল যে ক্লে বি কিপার্স গ্রুপ থেকে অবসর নিয়েছে। সেই সময় ওয়েলেস জেনেটকে ক্লেইকে মেরে ফেলার আদেশ দিল। এরপর জেনেট বি কিপার্স গ্রুপের সঙ্গে কথা বলল এবং আনা নামের মেয়েটাকে ক্লের কাজ শেষ করার দায়িত্ব দিল। পরে যখন ক্লে একটা গ্যাস স্টেশনে গ্যাস ভরছিল, তখন হঠাৎ আনা সেখানে গিয়ে তার উপর এলোপাতারি গুলি চালালো, কিন্তু ক্লেও তার কড়া মোকাবিলা করল। অবশেষে সে আনারও আঙুলগুলো কেটে তাকে জীবিত পুড়িয়ে দিল, আর এই কারণে পুরো গ্যাস স্টেশনে এক জোরদার বিস্ফোরণ হলো। এখন আরও অফিসারদের জীবন যাতে না যায়, এই জন্য বি কিপার্স সিআইএকে বার্তা পাঠালো যে এখন তারা ক্লের পিছু নেবে না। অন্যদিকে জেনেট এই বার্তাটা ওয়েলেসকে পাঠালো, যার মানে ছিল যে সিআইএ এবং বি কিপার্স দুজনই ক্লের মামলা থেকে দূরে থাকবে। এটা শোনার পর ওয়েলেসের কাছে কোনো উপায় ছিল না। এই জন্য সে এই মামলাটা নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে স্পেশাল ফোর্সেসের সদস্যের একটা দল তৈরি করল এবং তাদের বি কিপার্স সংস্থার ব্যাপারে বলল। সে বলল যে ক্লে একজন বেপরোয়া এজেন্ট, যার কার্যকলাপের কারণে সাধারণ মানুষের জীবনের অনেক বিপদ আছে, আর এই জন্য তাদের যে কোনো মূল্যে ক্লেইকে মেরে ফেলতে হবে। যাই হোক, এর পরের দিন ভেরোনা এবং ম্যাট ধ্বংস হয়ে যাওয়া গ্যাস স্টেশনে পৌঁছালো। তো তাদের আনার পোড়া মৃতদেহটা পাওয়া গেল। এমন লাগছিল যে আনা কোনো গুপ্ত সরকারি সংস্থার অংশ ছিল, কিন্তু ভেরোনা এটা জানত না যে সে ক্লেইকে মারতে কেন এসেছিল। অন্যদিকে ক্লে আনার কাটা আঙুলগুলোর সাহায্যে তার বাড়ির লক খুলল এবং তার কম্পিউটার হ্যাক করে নিল। এরপর সে কার্নেটের ফোনের সিগন্যাল চেষ্টা করল এবং খুব তাড়াতাড়ি সে ড্যানফোর্থের লোকেশনও খুঁজে বের করল। এরপর সে আনার বাড়ি থেকে অনেক অস্ত্র এবং বোমা জোগাড় করল এবং নিজের মিশনের জন্য বেরিয়ে পড়ল। ওদিকে ওয়েলেসের স্পেশাল ফোর্সেসের দল ক্লেইকে মারার উদ্দেশ্য নিয়ে ড্যানফোর্থের বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছিল। বিল্ডিংয়ের বাইরে সোয়াট টিমকে মোতায়েন করা হয়েছিল, কারণ তারা জানত যে ক্লে বিল্ডিংয়ে হামলা করতে অবশ্যই আসবে। কিন্তু ওয়েলেস এবং তার স্পেশাল ফোর্স বিল্ডিংয়ে কাজ করা মানুষদের ভেতরেই রাখল, যেন কিছুই হয়নি। এই বিল্ডিংয়ে এনএসইউ কোম্পানির কাজ চলছিল, যারা ইউডিজির মতোই সাধারণ মানুষের টাকা চুরি করত। কিছুক্ষণের মধ্যে ক্লে বিল্ডিংয়ের বাইরে এসে পৌঁছালো এবং দেরি না করে সোয়াট টিমের উপর হামলা করল। সে এত জবরদস্ত যোদ্ধা ছিল যে সোয়াট টিমের কোনো মানুষই তার সামনে টিকতে পারল না। অবশেষে সে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল এবং খুব সহজে সেখানে কাজ করা মানুষদের মধ্যে মিশে গেল। কিন্তু খুব তাড়াতাড়ি একজন স্পেশাল ফোর্সেসের সদস্য তাকে চিনতে পারল এবং তার উপর হামলা করল। খুব তাড়াতাড়ি সব অফিসার ক্লেইকে খুঁজে পড়ে তার উপর গুলি চালানো শুরু করল, কিন্তু ক্লে নিজের দক্ষতার জোরে এক এক করে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এরপর ক্লে এনএসইউর ম্যানেজার রিকো ক্লে এই কোম্পানির মালিকের তথ্য দেওয়ার জন্য চাপ দিল। বলো মালিককে। রিকো খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে বলল যে এই কোম্পানির মালিক খুব শক্তিশালী মানুষ, যার আইনও কিছু করতে পারবে না। কিন্তু এর ওপর ক্লে বলল যে কোনো মানুষই এত শক্তিশালী নয় যে তার সামনে টিকতে পারে। ক্লে এটা ঘোষণা করল যে সে সাধারণ মানুষের সঙ্গে এমন জঘন্য অপরাধ করা মানুষদের জীবিত ছাড়বে না। অবশেষে রিকো নিজের জীবন বাঁচানোর জন্য তার মালিকের নাম ঠিকানা বলেই দিল। কিন্তু সেই সময় ভেরোনা এবং তার দল সেখানে এসে ক্লের ওপর অস্ত্রতাক করে ধরল, কিন্তু এইবারও ক্লে বেঁচে বেরোতে সফল হলো। যাই হোক, খুব তাড়াতাড়ি ভেরোনা এবং ম্যাট জানতে পারল যে ইউডিজি এবং এনএসইউর মতো কোম্পানিগুলো যারা সাধারণ মানুষের টাকা চুরি করে, তাদের মালিক ইউএস প্রেসিডেন্ট জেসিকার ছেলে ড্যানফোর্থই। এখন ভেরোনার মনে হলো যে ক্লের কারণে শুধু ড্যানফোর্থই নয়, বরং ইউএস প্রেসিডেন্ট জেসিকারও জীবনের বিপদ আছে। এখন এর খবর পাওয়া মাত্রই ডেপুটি ডিরেক্টর প্রিং ভেরোনা এবং ম্যাটকে ক্লেকে ধরে আনার দায়িত্ব দিল এবং ওদিকে সোয়াট টিম প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের সুরক্ষা বাড়িয়ে দিল। এর পরের দিন ভেরোনা এবং ম্যাট সিকিউরিটি সার্ভিস এজেন্টদের সঙ্গে ইউএস প্রেসিডেন্ট এবং তাদের ছেলেকে সুরক্ষা দেওয়ার জন্য পৌঁছালো। আজ তারা সমুদ্রের ধারে তাদের বাংলোয় একটা দাতব্য অনুষ্ঠান করতে চলেছিল। এখন এফবিআই এবং গুপ্ত সিকিউরিটি সার্ভিস সেখানে থাকা সত্ত্বেও ওয়েলেস ড্যানফোর্থের সুরক্ষার জন্য চিন্তায় ছিল। এই কারণে সে কিছু মহান যোদ্ধাদের দল ডাকল, যাদের ক্যাপ্টেন ছিল ল্যাজার্স। ল্যাজার্স বলল যে সে আগেও একজন বি কিপারকে মেরেছে এবং এই লড়াইয়ে তার একটা পা কেটে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখলাম যে ক্লে খুব সহজে একটা ড্রেনেজ সুড়ঙ্গের মাধ্যমে ট্রাকের নিচে লুকিয়ে ড্যানফোর্থের বাংলোর মধ্যে ঢুকে এসেছিল। খুব তাড়াতাড়ি সে একজন সোয়াট অফিসারকে মেরে ফেলল এবং এরপর সব গাড়িতে বোমা লাগিয়ে নিল, আর এই কারণে সে খুব সহজে দাতব্য অনুষ্ঠানের মানুষদের মধ্যে মিশে গেল। ওদিকে প্রিং প্রেসিডেন্ট জেসিকাকে খবর দিল যে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা কোম্পানিগুলোর মালিক তার ছেলে ড্যানফোর্থই। এরপর জেসিকা সন্দেহ হলো এবং জেসিকা বুঝতে পারল যে তার ক্যাম্পেন
ইউক্রেনের সব টাকাও এই বেআইনি পদ্ধতিতেই এসেছিল। এখন এই সবকিছু জেনে তো সে রাগে লাল হয়ে গেল। এই সময় ভেরোনা অনুষ্ঠানে ক্লেকে চিনতে পারল এবং সোয়াট টিমকে তাকে ধরার আদেশ দিল। এখন খুব তাড়াতাড়ি সোয়াট টিম তাকে বন্দুকের নলে গ্রেফতার করার চেষ্টা করল। তো ক্লে হার মেনে নিজের হাঁটু গেড়ে বসে পড়ল। কিন্তু সত্যিটা হলো যে এটাও তার পরিকল্পনার একটা অংশ ছিল, কারণ সেই সময় সে চুপচাপ গুপ্ত এজেন্টদের সব ট্রাকে বিস্ফোরণ ঘটিয়ে দিল এবং হঠাৎ সব অফিসারের ওপর হামলা করে ড্যানফোর্থের জীবন নেওয়ার জন্য বেরিয়ে পড়ল। ওদিকে অফিসে যখন জেসিকা নিজের ছেলের খারাপ কাজের খবর পেল, তখন সে ড্যানফোর্থের সত্যিটা ক্লে এবং পুরো দুনিয়ার সামনে আনার সিদ্ধান্ত নিল, যাতে সেই নিরীহ মানুষরা বিচার পেতে পারে। এখন এদিকে ক্লে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে সিক্রেট এজেন্ট এবং ওয়েলেসের দুর্বৃত্তদের নিষ্ঠুরভাবে মারছিল। কিছু সময় পরেই সে প্রেসিডেন্টের হলঘরে পৌঁছে গেল, যেখানে ল্যাজার্সের সঙ্গে তার ভয়ঙ্কর হাতাহাতি হলো। কিন্তু ক্লে এতেও জিতে গেল এবং এখন সে প্রেসিডেন্টের ঘরের দিকে এগোলো। তখনই হঠাৎ ওয়েলেস তার সামনে এসে গেল। সে তাকে ড্যানফোর্থকে মারতে আটকাতে চাইছিল, কিন্তু ক্লে তার একটাও কথা শুনল না, বরং তার বদলে তার আঙুলগুলো ভেঙে দিল। ভাই, একে তো অন্যদের আঙুল খুব ভালো লাগে। যাই হোক, ওদিকে প্রেসিডেন্টের অফিসে ড্যানফোর্থ খুব চিন্তিত হয়ে পড়েছিল, কারণ তার মা পুরো দুনিয়ার সামনে তার কালো ব্যবসার পর্দাফাশ করতে চলেছিলেন। হঠাৎ ড্যানফোর্থের মাথায় ভূতে ধরল, আর সে একটা বন্দুক বের করে প্রিংকে গুলি করে দিল। ঠিক সেই সময় ক্লে ঘরের দরজাটা বোমা দিয়ে উড়িয়ে দিল এবং ভেতরে ঢুকে এলো। তখনই ভেরোনা এবং বাকি এফবিআই এজেন্টরাও তার পেছনে বন্দুক নিয়ে এসে হাজির হলো। এখন ড্যানফোর্থ খুব ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য সে নিজের সুবিধার জন্য নিজের মা জেসিকাকেই বন্দি করে ফেলল। নিজের মাকেই বন্দি করে ফেলল। কেমন ছেলে এটা আর! ভেরোনা ক্লেইকে বলল যে সে জেসিকা এবং ড্যানফোর্থের ক্ষতি করার ভুলটা যেন না করে। এখন এদিকে ড্যানফোর্থ নিজের জীবন বাঁচানোর জন্য নিজের মায়ের জীবন নিতে তৈরি হয়ে গিয়েছিল। এখন এই কঠিন মুহূর্তে ক্লে ভেরোনাকে জিজ্ঞাসা করল যে তোমার জন্য আইন বেশি জরুরি না নিরীহ মানুষের বিচার পাওয়াটা। এরপর সে দেরি না করে ড্যানফোর্থকে গুলি করে জেসিকার জীবন বাঁচালো আর নিজে একটা জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে গেল। এই জানালা থেকে ভেরোনা গুলি চালিয়ে ক্লের কাজ শেষ করে দিতে পারত, কিন্তু সে নিজেকে আটকে নিল। সত্যিটা হলো যে সে আইনের উপর নিজের মা এবং বাকি নিরীহ মানুষের বিচারকে রাখল। অবশেষে ক্লের মিশন এখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই জন্য সে স্কুবা গিয়ার পরল, যা সে আগেই সমুদ্র সৈকতে লুকিয়ে রেখেছিল, আর এরপর সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এর সঙ্গেই গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো আমার বন্ধু, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।